বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা শোনাচ্ছিলাম। অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা, যিনি ভোটে হেরে যাওয়ার পর থেকে বারবার হার মানতেই চাননি। অবশেষে আজকে মেনে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সাফল্যের গল্প পড়ে কোনো লাভ নেই, তাতে শুধু বাণী থাকে। ব্যর্থতার গল্প পড়া উচিত, সেখান থেকে সাফল্যের পথের খোঁজ মিলতে পারে। কিন্তু ব্যর্থতার গল্প পড়তে হলে তো আগে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। হেরে গিয়েছি সেটা তো আগে মানতে হবে। অনেকে যা মানতে পারেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পরপর দুবার বিধানসভা ভোটে হেরেছেন। 2021-এ নন্দীগ্রামে, 2026-এ ভবানীপুরে। এবার তাঁর দলও হেরেছে গোহারা, ক্ষমতাও হারিয়েছেন, কিন্তু তিনি তার হার মেনে নিতে নারাজ। তাই ভোটের ফল চ্যালেঞ্জ করে ফের আদালতে। ভোটের ফল বেরোনোর প্রায় 1.5 মাস পরে 21-এ নন্দীগ্রামে হারার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা। সেই মামলার ফয়সলা এখনো হয়নি। এরই মধ্যে 26-এ ভবানীপুরেও হার। এবার গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা। একই প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে দুবার 2 কেন্দ্রে হার। হার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে। এ এক বেনজির ঘটনা। 2011 সালে পরাজয় নিশ্চিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হারটাই স্বীকার করেননি। আমরা তো হারিয়ে উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন, ইট ইজ देयर ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। অনেকেরই প্রশ্ন, হার স্বীকার না করলে হার থেকে শিক্ষা নেবেন কিভাবে? জয়ের মধ্যে আনন্দ আছে, হারে গ্লানি। কিন্তু হার অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় যদি কেউ শিখতে চায়। 1996 সংখ্যার অভাবে 13 দিনেই রণভঙ্গ দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে। লোকসভার অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। হার মেনে নিয়েছিলেন। हार मेने निये देन हुंकार, से एक इतिहास। मानते हमारी कमजोरी है, हमें बहुमत मिलना चाहिए, सफलता नहीं मिली वो अलग बात है, लेकिन हम फिर भी सदन में सबसे बड़े विरोधी दल के रूप में बैठेंगे और आपको हमारा सहयोग लेकर सदन चलाना पड़ेगा, इस बात को मत भूलिए। কয়েক বছরের মধ্যেই কামব্যাক, দেশে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এবার দেখুন ইন্দিরা গান্ধী কি করেছিলেন। একসময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া। সেই ইন্দিরাই ভোটে হেরেছিলেন। জরুরি অবস্থার মূল্য তাকে চোকাতে হয়েছিল ভোটে। নিজের গড় উত্তরপ্রদেশের রায়বেরেলিতে ইন্দিরা হেরেছিলেন রাজনারায়ণের কাছে। ভোটের আগে যার নামও কেউ জানতেন না। ইন্দিরা হেরেছেন, হার মেনেছেন, লড়াই করেছেন, কামব্যাক করেছেন। 1980-তে ফের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। অনেকেই তাই মনে করেন জয়ের থেকেও কামব্যাকে গৌরব বেশি। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন। আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। 21-এর ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নন্দীগ্রামের গণনা কেন্দ্রে লোডশেডিং নিয়ে। 26-এ হারের পর তার নিশানায় গণনা প্রক্রিয়া। হেরে গেলে হাজারো অভিযোগ, জিতে গেলেই সব ঠিক। গত কয়েক বছর ধরে একের পর এক ভোটে বিজেপির কাছে হেরে চলেছে কংগ্রেস। প্রতিবারই হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। অথচ সেই রাহুলই চুপ থাকেন যখন তার দল কেরলে যেতে কিংবা তামিলনাড়ুতে কুর্সির কাছে পৌঁছে যায়। তখন ইভিএমে কোনো কারচুপি দেখতে পান না। বিজেপির বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনে তো নরেন্দ্র মোদী নিজে স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার। অথচ দেখা যায় 240টা আসন পেয়েছে বিজেপি। ইভিএমে কারচুপি করলে তো নিজেদের 300 আসন অন্তত নিশ্চিত করে নিত বিজেপি।
অযোধ্যায় মহা সাড়ম্বরে রাম মন্দির উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে সেই অযোধ্যা আসনে পিছিয়ে ছিল বিজেপি। ইভিএমে কারচুপি করা গেলে নিশ্চয়ই এরকম ফল হতো না। 240কে মেনে নিয়েই মোদী এগিয়েছেন, ভুল শুধরে নিয়েছেন, যার ফল একের পর এক ভোটে জয়। বাংলা বিহারের মতো রাজ্যেও পদ্ম ফুটিয়েছেন তিনি। এই সাফল্য পেয়েছেন কারণ হারকে মেনে নিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়ে এগিয়েছেন। আর যিনি হারটাই মানতে পারেন না, তিনি আর হার থেকে শিক্ষা নেবেন কি? তখন গন্তব্য হাইকোর্ট, ভোটে হেরে কোর্টে। নিউজ 18 বাংলা।